শেষের কবিতা, বাংলা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর। যোগমায়া বললেন, মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ। ঠিক বুঝেছি মা, অমিত ভারী চঞ্চল, সে কথা মানি, সেজন্য ওকে এত স্নেহ করি। দেখো না ও কেমন তর এলোমেলো, হাত থেকে সবে যেন পড়ে যায়। লাবণ্য একটু হেসে বললে, ওকে সবে যদি ধরে রাখতে হয়, হাত থেকে সবে যদি খসে খসে না পড়তো, তাহলে ওর গড়ত বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে, এটা ওর দাঁতের সঙ্গে মিলে না। সত্যি করি বলে বাছা, ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষিতে দায় যত কিছু সব মায়ের, আর ছেলের যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে? যে পারে না তার উপরে দায় চাপাতে? দেখছো না লাবণ্য, ওর অমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া লাগে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব তার উপর আমি একটু অত্যাচার করতে চাইনি। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের উপর পীড়ন সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লেন ততই এই কথাটা বারবার আমার মনে হয়েছে। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেখানে যেখানে পরস্পরের স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারিনি। নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য সেখানে জুলুম করে, সেখানে মনে করি আপন মনের মানুষ মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব। তামা, দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলে না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে। সংসার পাতবার জন্য যে মানুষ তৈরি, তার কথা ছেড়ে দাও, সে তো মাটির মানুষ। সংসারের প্রতিদিনের চাপে তার গরম পিটন আপনি করতে থাকে। কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয়, সে আপনার স্বাতন্ত্র্য কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা না বোঝে, সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত। যে পুরুষ তা না বোঝে, সে যতই টানা হেচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস, অধিকাংশ স্থলে আমরা যাকে পাওয়া বলি সে আর কিছু নয়। হাত করা হাতকে যেরকম পায় সে আর কি। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাইনি। বিয়ে সকলের জন্য নয়, জানো কর্তামা, খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়। কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না। তখন একেবারে গোটা মানুষকে নিয়ে কারবার করতে হয় নিতান্ত নিকট থেকে। কোন একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না। তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না যে আমি সাধারণ মানুষ, গড়ের মেয়ে। তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই করিনি। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি, অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা হয়ে উঠেছে।
সে কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভেতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ও নিজের সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গলে নেবার ফাঁক পাওয়া যায় না। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না। স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাই না। তুমি কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিশে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা 2-4 দিনের একটা রঙিন প্রজাপতি হলো, তাতে দোষ কি? জগতে প্রজাপতি আর কিছুর চেয়ে যে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিলে আর সূর্যাস্তের আলোতেই মরে গেল, তাতেই বা কি? কেবল এইটুকু দেখা যায় যে সবটুকু সময় যেন ব্যর্থ হয়ে না যায়। সেজন্য বুঝলুম তুমি অমিতর কাছে না হয় ক্ষণকালের মায়ারূপেই থাকবে, আর নিজে তুমিও কি বিয়ে করতে চাও না? তোমার কাছে অমিত কি মায়া? লাবণ্য চুপ করে বসে রইল, কোনো জবাব করলে না। যোগমায়া বললেন, তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতো করে ভাবতেও পারিনি, কথা কইতেও পারিনি। শুধু তাই নয়, হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারিনি। কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে দেখেছি মা। সেদিন রাত যখন 12টা হবে দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের উপরে নুয়ে পড়ে 2 হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছো। এ তো ফিলোজফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হয়, চাপা দিতে যাওয়া কিছু নয়। এ কথা খুবই জানি। তুমি সৃষ্টি করতে চাও না, ভালোবাসতে চাও। মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে? তাই তো বলি, ওকে কাছে না পেলে তোমার চলবে না। বিয়ে করব না বলেই হঠাৎ পণ করে বসো না। একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না, তাই ভয় করি। লাবণ্য কিছু বললে না, নত মুখে কোলের উপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো। যোগমায়া বললেন, তোমাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে, অনেক পড়ে অনেক ভেবে তোমাদের মন বেশি শুকনো হয়ে গেছে। তোমরা ভিতরে ভিতরে যেসব ভাবো গড়ে তুলেছ, আমাদের সংসারটা তার উপযুক্ত নয়। আমাদের সময় মনের যেসব আলো অদৃশ্য ছিল, তোমরা আজ যেন সেগুলোকেও ছাড়ান দিতে চাও না। তারা দেহের মোটা আবরণটাকে পেত করে দেহটাকে যেন অগোচর করে দিচ্ছে। আমাদের আমলে মনের মোটা মোটা ভাবগুলো নিয়ে সংসারের সুখ দুঃখ যথেষ্ট ছিল, সমস্যা কিছু কম ছিল না। আজ তোমরা এতই বাড়িয়ে তুলেছ, কিছুই আর সহজ রাখলে না। লাবণ্য একটুখানি হাসলে। এই সেদিন অমিত অদৃশ্য আলোর কথা যোগমায়াকে বোঝাচ্ছিল। তার থেকে এই যুক্তি তার মাথায় এসেছে, এও তো শুকনো। যোগমায়ার মা ঠাকুরুন এ কথা এমন করে বুঝতেন না। বললে, কর্তামা, কালের গতিকে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে, ততই শক্ত করে তার ধাক্কা সইতেও পারবে। অন্ধকারের ভয়ে,
অন্ধকারে দুঃখ অসহ্য, কেননা সেটা অস্পষ্ট। যোগমায়া বললেন, আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না না, তা বলো না। যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারত এ আমি মনে করতে পারিনি। একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্ত শুকনো, কেবল বই পড়ব আর পাশ করব, এমনই করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিলুম, এখন সত্য হয়েছি। এর চার কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। গোড়ে সবাই ঠিক করে রেখেছিলেন অমিত দিন 15-র মধ্যে কলকাতায় ফিরবে। নরেন মিত্তির খুব মোটা বাজি রেখেছিল যে 7 দিন পেরোবে না। 1 মাস যায়, 2 মাস যায়, ফেরবার নামও নেই। শিলংয়ের বাসায় মেয়াদ ফুরিয়েছে। রংপুরের কোন জমিদার এসে সেটা দখল করে বসলো। অনেক খোঁজ করে যোগমায়াদের কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে। এক সময় ছিল গোয়ালার কি মালির ঘর। তারপর একজন কেরানির হাতে পড়ে তাতে গরিবী ভদ্রতার অল্প একটু আঁচ লেগেছিল। সে কেরানিও গেছে মরে। তার ওই বিধবা একটা ভাড়া দেয়। জানালা দরজা প্রভৃতির কার্পণ্য ঘরের মধ্যে তেজ মরুদ বোমো এ 3 ভূতেরই অধিকার সংকীর্ণ। কেবল বৃষ্টির দিনে অবতীর্ণ হয় আশাতীত প্রাচুর্যের সঙ্গে অখ্যাত ছিদ্রপথ দিয়ে। ঘরের অবস্থা দেখে যোগমা একদিন চমকে উঠলেন, বললেন, বাবা, নিজেকে নিয়ে একই পরীক্ষা চলেছে। অমিত উত্তর বলল, উমার ছিল নিরাহারের তপস্যা, শেষকালে পাতা পর্যন্ত খাওয়া ছেড়েছিলেন। আমার হলো নির্বাসনের তপস্যা, খাট পালং টেবিল কেদারা ছাড়তে ছাড়তে প্রায় এসে ঠেকেছে শূন্য দেয়ালে। সেটা ঘটেছিল হিমালয় পর্বতে। এটা সেখানে নারদ ছিলেন ঘটক। সেটাতে কন্যা চেয়েছিলেন বর, এটাতে বর চাচ্ছেন কন্যা। এখানে স্বয়ং আছেন মাসিমা। এখন শেষ পর্যন্ত যদি কোনো কারণে কালিদাস এসে না পৌঁছতে পারেন, অজ্ঞতা আমাকে তার কাজটাও যথাসম্ভব সারতে হবে। অমিত হাসতে হাসতে কথাগুলো বলে, কিন্তু যোগমায়াকে ব্যথা দেয়। তিনি প্রায় বলতে গিয়েছিলেন, আমাদের বাড়িতে এসে থাকো। থেমে গেলেন। ভাবলেন বিধাতা একটা কাণ্ড গটিয়ে তুলেছেন। তার মধ্যে আমাদের হাত পড়লে অসাধ্য জট পাকিয়ে উঠতে পারে। নিজের বাসা থেকে অল্প কিছু জিনিসপত্র পাঠিয়ে দিলেন, আর সেই সঙ্গে এই লক্ষ্মী ছাড়াটার পরে তার এক করুণা দ্বিগুণ বেড়ে গেল। লাবণ্যকে বারবার বললেন, মা লাবণ্য, মনটাকে পাষাণ করো না। একদিন বিষম এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে যোগমায়া দেখলেন। নরবর একটা 4 পে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানা ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে দৃষ্টিবিন্দুর অসংগত আবির্ভাব দেখে টেবিলে দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছাড়িয়ে বসে গেল। প্রথমে নিজে নিজে হেসে নিলে এক চোট, তারপরে চলল কাব্যালোচনা। মনটা ছুটেছিল যোগমায়ের বাড়ির দিকে, কিন্তু শরীরটা দিল বাধা। কারণ যেখানে কোনো প্রয়োজন হয় না, সেই কলকাতায় অমিত কিনেছিল এক অনেক দামের বর্ষাতি। যেখানে সর্বদাই প্রয়োজন, সেখানে আসবার সময় সেটা আনবার কথা মনে হয়নি। একটা ছাতা সঙ্গে ছিল, সেটা খুব সম্ভব কোনো একদিন সংকল্পিত গম্যস্থানে ফেলে এসেছে। আর তা যদি না হয়, তবে সেই বুড়ো দেওদারের তলে সেটা আছে পড়ে।
যোগমা ঘরে ঢুকলে। এ কি কাণ্ড অমিত? অমিত তাড়াতাড়ি টেবিলের নিচ থেকে বেরিয়ে এসে বললে, আমার ঘরটা আজ অসম্ভব প্রলাপে মেতেছে। দশা আমার চেয়ে ভালো নয়। অসম্ভব প্রলাপ অর্থাৎ বাড়ির চালটা প্রায় ভারতবর্ষ বললেই হয়। অংশগুলোর মধ্যে সম্বন্ধটা আলগা। এই জন্য উপর থেকে উৎপাত ঘটলে চারিদিকে এলোমেলো অশ্রুবর্ষণ হতে থাকে, আর বাইরের দিক থেকে যদি ঝড়ের ঝাপট লাগে তবে শো শো করে উঠতে থাকে দীর্ঘশ্বাস। আমি তো প্রোটেস্ট শরীফে মাথার উপরে এক মঞ্চ খাড়া করেছি। ঘরের মিস গভর্নমেন্টের মাঝখানে নিরুপদ্রব হোম রুলের দৃষ্টান্ত। পলিটিক্সের একটা মূলনীতি এখানে প্রত্যক্ষ। মূলনীতিটা কি শুনি? সেটা হচ্ছে এই যে গড়লা গড়ে বাস করে না, সে যত বড় ক্ষমতাশীলই হোক, তার শাসনের চেয়ে সে গরিব বাসারে গড়ে থাকে, আর যেমন তেমন ব্যবস্থাও ভালো। আজ লাবণ্যর পরে যোগমায়ের খুব রাগ হলো। অমিতকে তিনি যতই গভীর করে স্নেহ করেছেন, ততই মনে মনে তার মূর্তিটা খুব উঁচু করেই গড়ে তুলেছেন। এত বিদ্যে, এত বুদ্ধি, এত পাস, অথচ এমন সাদা মন। গুছিয়ে কথা বলবার কি অসামান্য শক্তি। আর যদি চেহারার কথা বলো, আমার চোখে তো লাবণ্যর চেয়ে ওকে অনেক বেশি সুন্দর ঠেকে। লাবণ্যর কপাল ভালো, অমিত কোন গ্রহের চক্রান্তে ওকে এমন মুগ্ধ চোখে দেখেছে। সেই সোনার চাঁদ ছেলেকে লাবণ্য এত করে দুঃখ দিচ্ছে। খামোকা বলে বসলেন কি না বিয়ে করবেন না, যেন কোন রাজেশ্বরী, ধনুক ভাঙ্গাপন। এত অহংকার সইবে কেন? পোড়ার মুখীকে যে কেঁদে কেঁদে মরতে হবে। একবার যোগমায় ভাবলেন অমিতকে গাড়িতে করে তুলে নিয়ে যাবেন তাদের বাড়িতে। তারপরে কি হবে ভেবে বলবেন। একটু বসো বাবা, আমি এখনই আসছি। বাড়ি গিয়ে চোখে পড়ল লাবণ্য তার ঘরের সোফায় হেলান দিয়ে পায়ের উপর শাল মেখে গোর্কির মা বলে গল্পের বই পড়ছে। ওর এই আরামটা দেখে ওর মনে মনে রাগ আরও বেড়ে উঠল। বললেন, চলো একটু বেরিয়ে আসবে। সে বললে, কর্তামা আজ বেরোতে ইচ্ছে করছে না। যোগমায়া ঠিক বুঝলেন না লাবণ্য নিজের কাছ থেকে ছুটে গিয়ে এই গল্পের মধ্যে আশ্রয় নিয়েছে। সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই তার মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিত। কেবলই মন বলেছে এলো বুঝি। বাইরে দমকা হয় দৌড়াত্ম পাইন পাঁচগুলো থেকে ছটফট করে, আর দুর্দান্ত বৃষ্টিতে সদ্যজাত ঝর্ণাগুলো এমনই ব্যতিব্যস্ত যেন তাদের মেয়াদের সময়টার সঙ্গে ঊর্ধ্বশ্বাসে তাদের পাল্লা চলেছে। লাবণ্যর মধ্যে একটা ইচ্ছা আজ অশান্ত হয়ে উঠল। যাক, সব বাধা ভেঙে, সব দ্বিধা উড়ে অমিতর দুই হাত আজ চেপে ধরে বলে উঠি, জন্মে জন্তারয় আমি তোমার। আজ বলা সহজ, আজ সমস্ত আঘাত যে মরিয়া হয়ে উঠল হু হু করে। কি কি যে হুকি হেঁকে উঠছে তার ঠিক নেই। তারই ভাষা আজ বন বনান্তর ভাষা পেয়েছে। বৃষ্টিধারায় আবিষ্ট গিরিশৃঙ্গগুলো আকাশে কান পেতে দাঁড়িয়ে রইল। অমনি করে কে শুনতে আসুক লাবণ্যর কথা, অমনি মস্ত করে স্তব্ধ হয়ে, অমনি উদার মনোযোগে। কিন্তু প্রহরের পর প্রহর যায়, কেউ আসে না। ঠিক মনের কথাটি বলার লগ্ন যে উত্তীর্ণ হয়ে গেল। এরপরে যখন কেউ আসবে তখন কথা জুটবে না, তখন সংশয় আসবে মনে, তখন তাণ্ডব নৃত্য নত্য দেবতার মাঝে
রবে আকাশে মিলিয়ে যাবে। বৎসরের পর বৎসর নীরবে চলে যায়। তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের দ্বারে এসে আঘাত করে। সেই সময় দ্বার খুলবার চাবিটি যদি না পাওয়া গেল, তবে কোনোদিনই ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈব শক্তি আর জোটে না। যেদিন সেই বাণী আসে, সেদিন সমস্ত পৃথিবীকে ডেকে খবর দিতে ইচ্ছে করে, শোনো তোমরা, আমি ভালোবাসি। আমি ভালোবাসি এই কথাটি অপরিচিত সিন্ধুপারগামী পাখির মতো কতদিন থেকে কত দূর থেকে আসছে। সেই কথাটির জন্যে আমার প্রাণে, আমার ইচ্ছে দেবতা এতদিন অপেক্ষা করেছিলেন। স্পর্শ করলো আজ সেই কথাটি। আমার সমস্ত জীবন, আমার সমস্ত জগৎ সত্য হয়ে উঠল। বালিশের মধ্যে মুখ লুকিয়ে লাবণ্য আজ কাকে এমন করে বলতে লাগলো, সত্য সত্য, এত সত্য আর কিছু নেই। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরুভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটা লাগিয়ে। তারপর একটা গভীর অবসাদে তার মনটাকে ডেকে ফেললে। নিবিড় একটা নৈরাশ্য মনে হলো। ওর জীবনে যা জ্বলবার তা একবার মাত্র দপ করে জ্বলে, তারপরে গেল নিবে। সামনে কিছুই নেই। অমিতকে নিজের ভিতরকার সত্যের দোহাই দিয়ে সম্পূর্ণ করে স্বীকার করে নিতে চায়, ওর সাহস চলে না। এত কিছু আগে ওর প্রবল যে একটা ভরসা জেগেছিল, সেটা ক্লান্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে অবশেষে টেবিল থেকে বইটা টেনে নিলে। কিছু সময় গেল মন দিতে। তারপরে গল্পের ধারার মধ্যে প্রবেশ করে কখন নিজেকে ভুলে গেল তা জানতে পারিনি। এমন সময় যোগমায়া ডাকলেন। বেড়াতে যেতে ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন। দীপ্ত চোখ তার মুখে রেখে বসলেন। সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি অমিতকে ভালোবাসো? লাবণ্য তাড়াতাড়ি উঠে বসে বললেন, এমন কথা কেন জিজ্ঞেস করছো কর্তামা? যদি না ভালোবাসো ওকে স্পর্শ করেই বলো না কেন? নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রেখো না। লাবণ্যর বুকের ভিতরটা ফুলে ফুলে উঠল। মুখ দিয়ে কথা বেরোলো না। এইমাত্র যে দশা ওর দেখেলুম, বুক ফেটে যায়। এমন ভিক্ষুকের মতো কার জন্য এখানে ওপরে আছে? ওর মতো ছেলে যাকে চায় সে যে কত বড় ভাগ্যবতী, তা কি একটু বুঝতে পারো না? চেষ্টা করে রুদ্ধ কণ্ঠের বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠল, আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তামা? আমি তো ভেবে পাইনি আমার চেয়ে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসে আমি যে মরতে পারি। এতদিন যা ছিলুম সব যে আমার লুপ্ত হয়ে গেছে। এখন থেকে আমার আর এক আরম্ভ, এ আরম্ভের শেষ নেই। আমার মধ্যে এ যে কত আশ্চর্য, সে আমি কাউকে কেমন করে জানাবো? আর কেউ কি এমন করে জেনেছে? যোগমায়া অবাক হয়ে গেলেন। চিরদিন দেখে এসেছেন লাবণ্যর মধ্যে গভীর শান্তি। এত বড় দুঃসহ আবেগ কোথায় এতদিন লুকিয়েছিল? তাকে আস্তে আস্তে বললেন, মা লাবণ্য, নিজেকে চাপা দিয়ে রেখো না। অমিত অন্ধকারে তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সম্পূর্ণ করে তার কাছে তুমি আপনাকে জানাও। একটু ভয় করো না। যে আলো তোমার মধ্যে জ্বলেছে, সে আলো যদি তার কাছেও প্রকাশ পেত, তাহলে কোনো অভাব থাকতো না। চলো মা, এখনই চলো আমার সঙ্গে। দুজন গেলেন অমিতর বাসায়। তখন অমিত ভিজে চৌকির উপরে এক তারা খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে। টেবিলে এক দিস্তে ফুল স্ক্যাপ কাগজ দিয়ে তার চলছে লেখা। সেই সময় সে তার বিখ্যাত আত্মজীবনী শুরু করেছিলেন। কারণ জিজ্ঞাসা করলে বলে, সেই সময়ই তার জীবনটা অকস্মাৎ তার নিজের কাছে দেখা দিয়েছিল
নানা রঙে। বাদলের পরদিনকার সকালবেলায় শিলঙ্গ পাহাড়ের মতো। সেদিন নিজের অস্তিত্বের একটা মূল্য সে পেয়েছিল, যে কথাটা প্রকাশ না করে সে থাকবে কি করে। অমিত বলে, মানুষের মৃত্যুর পরে তার জীবনী লেখা হয়। তার কারণ, একদিকে সংসারে সে মরে, আর একদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে। অমিতর ভাবনাখানা এই যে, শিলংয়ে সে যখন ছিল তখন একদিকে সে মরেছিল, তার অতীতটা গিয়েছিল মরীচিকার মতো মিলিয়ে, তেমনি আর একদিকে সে উঠেছিল তীব্র করে বেঁচে। পিছনের অন্ধকারের উপরে উজ্জ্বল আলোর ছবি প্রকাশ পেয়েছে। সেই প্রকাশের খবরটা রেখে যাওয়া চাই, কেননা পৃথিবীতে খুব অল্প লোকের ভাগ্যে এটা করতে পারে। তারা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা প্রদচ্ছ ছায়ার মধ্যে কাটিয়ে যায়। যে বাদুর গুহার মধ্যে বাসা করেছে তারই মতো। তখন অল্প অল্প করে বৃষ্টি পড়ছে, জোরে হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানাবার সবটাই যে জানা ভালো। এতে শ্রীযুক্ত অমিতর এত আশঙ্কা কেন? শ্রীযুক্তের যা ঐশ্বর্য সেটি শ্রীমতীর কাছে জানবার, আর শ্রীহীনের যে দৈন্য সেটি জানাবার জন্যই আছো তুমি। আমার মাসিমা, এমন ভেদবুদ্ধি কেন বাছা? নিজের গরজে ঐশ্বর্য দিয়ে ঐশ্বর্য দাবি করতে হয়, আর অভাব দিতে চাই আশীর্বাদ। মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমার এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একাধারেই পাওয়া যেতে পারে অমিত, অভাব ঢাকবার দরকার হয় না। এর জবাব কবির ভাষায় দিতে হয়। গদ্যে যা বলি সেটা স্পষ্ট বোঝাবার জন্য ছন্দের ভাষ্য দরকার হয়ে পড়ে। ম্যাথু আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইফ। আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই, লাইফস কমেন্টারি ইন ভার্স। অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ণ প্রাণে চাবার যাহা, রিক্ত হাতে চাষনে তারে, সিক্ত চোখে যাসনে দাঁড়ে। ভেবে দেখবেন, ভালোবাসাটা হচ্ছে পূর্ণতা। তার যা আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙ্গালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন তখন আসেন ভক্তের দ্বারে ভিক্ষা চাইতে। রত্নমালা আনবি যবে, মাল্য বদল তখন হবে। পাতবি কি তোর দেবীর আসন, শূন্য ধুলায় পথের দ্বারে। সেই জন্য তো সম্প্রতি দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে বলেছিলুম। পাতবার কিছুই নেই তো পাতব কি? এই ভিজে খবরের কাগজগুলো। আজকাল সম্পাদকী কালীর ডাককে সবচেয়ে ভয় করি। কবি বলেছেন, ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে, তাকে তৃষ্ণার শরীর হতে ডাকি নেই। পুষ্প উধার চৈত্র বনে, বক্ষে ধরিস নিত্য ধনে। লক্ষ্য শিখার জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। মাসিদের কোলে জীবনের আরম্ভে মানুষের প্রথম তপস্যা দারিদ্র্যের, নগ্ন সন্ন্যাসীর স্নেহ সাধন। এই কুটিরে তার ওই কঠোর আয়োজন। আমি তো ঠিক করে রেখেছি, এই কুটিরের নাম দেব মাস্তুত বাংলাও। বাবা, জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যের, দেবীকে বা পাশে নিয়ে প্রেম সাধন। এই কুটিরও তোমরা যে সাধন ভিজে কাগজে চাপা পড়বে না। বর পাইনি বলে
নিজেকে ভোলাচ্ছ, মনে মনে নিশ্চয়ই জানো পেয়েছ। এই বলে লাবণ্যকে অমিতর পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতর ডান হাতের উপরে রাখলেন। লাবণ্যর গলা থেকে সোনার হারকাছি খুলে তাই দিয়ে দুজনের হাতে বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। অমিত লাবণ্য দুজনে মিলে যোগমার পায়ে ধুলো নিয়ে প্রণাম করলেন। তিনি বললেন, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি গে। বলে গাড়ি থেকে ওরে ফুল আনতে গেলেন। অনেকক্ষণ দুজনে খাটিয়াটার উপরে পাশাপাশি চুপ করে বসে রইল। এক সময় অমিতর মুখের দিকে মুখ তুলে লাবণ্য হিন্দু স্বরে বলল, আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? অমিত উত্তর দিলে, কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনোখানে লেখা না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার পিয়ার কাছে যাওয়া মুলতবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা, কিন্তু সেটা অন্তরের ইতিহাস। সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি নে ভাবছ? সে অকুল কোনো কালেই কি পার হবে? For we are bound where mariner has not it dared to go, and we will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যায়নি নেই, সাহস করি। ডুবি যেত তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। বন্যা, আমার জন্য তুমি অপেক্ষা করেছিলে। হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন আমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে সে আসছে, তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুস্তি, আর সেটা কানা ঝাঁপিয়ে ভরে উঠল। তার উপরে আলো ঝলমল করে, সমস্ত আকাশের ছায়া পড়ে, আর সেইখানটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগতই কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গ ভঙ্গি। একে থামায় কে? মিতা, তুমি আজ সমস্ত দিন কি করেছিলে? মনের মাঝখানটাতে তুমি ছিলে একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলুম, কোথায় সে কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আর আমি কেবলই বলেছি কথা দাও, কথা দাও। ও, হোয়াট ইজ দিস? মাই স্টোরিজ অ্যান আনক্যাপচারেবল ব্লিস that I have no. It seems to be simple as breath and easy as a smile and older than the earth. একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তাহারে পাইনি তবুও পেয়ে। তবু সে সহজে প্রাণে ওঠে নিঃশ্বাসী, তবু সে সরল যেন রে সরল হাসি। পুরনো সে যে এই ধরনের চেয়ে বসে বসে ওই করি, পরের কথাকে নিজের কথা করে তুলি। সুর দিতে পারতুম যদি তবে সুর লাগিয়ে বিদ্যাপতির বর্ষার গানটাকে সম্পূর্ণ আত্মসাৎ করতুম। বিদ্যাপতি কহে, করছে গোরাঙ্গি হরিবিনে দিন রাতিয়া। যাকে না হলে চলে না, তাকে না পেয়ে কি করে দিনের পর দিন কাটবে? ঠিক এই কথাটার সুর পাই কোথায়? উপরে যে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও। কথা নিয়ে সুর দিয়ে দেবতাও নেমে আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোকার কাউকে দিয়ে বসেন। হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে। লাবণ্য হেসে বললে, রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এতবার বার করে তাকে স্মরণ করে না। বন্যা, আজ আমি বড় বেশি বকছি না?
আমার মধ্যে বকুনির মনসুন নেমেছে। ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে এক এক দিনে কত ইঞ্চি পাগলামি তার ঠিকানা নেই। কলকাতা যদি থাকতুম তোমাকে নিয়ে টায়ার ফাটাতে ফাটাতে মোটরে করে একেবারে মোরাদাবাদে দিতুম দৌড়। যদি জিজ্ঞাসা করতে মোরাদাবাদে কেন, তার কোনো কারণ দেখাতে পারতুম না। বান যখন আসে তখন সে বকে, ছোটে, সময়টাকে হাসতে হাসতে ফ্যানের মতো ভাসিয়ে নিয়ে যায়। এমন সময় ডালিতে ভরে যোগমায়া সূর্যমুখী ফুল আনলেন। বললেন, মা লাবণ্য, এই ফুল দিয়ে আজ তুমি ওকে প্রণাম করো। এটা আর কিছু নয়, এটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাণের ভিতরকার জিনিসকে বাইরে শরীর দেবার মেয়েলি চেষ্টা, দেহকে বানিয়ে তোলবার আকাঙ্ক্ষা ওদের রক্তে মাংসে। আজ কোনো এক সময় অমিত লাবণ্যকে কানে কানে বললে, বন্যা, একটা আংটি তোমাকে পরাতে চাই। লাবণ্য বললে, কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। কবিরা প্রিয়ার মুখে নিয়েই যত কথা কয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা, ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ের যত দরদ, যত অনিবর্চনীয় ভাষা, সব যে ওই হাতে। আংটি তোমার আঙ্গুলিকে জড়িয়ে থাকবে আমার মুখে ছোট্ট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। লাবণ্য বললে, আচ্ছা তাই থাক, কলকাতা থেকে আনতে দেব। বলো, কোন পাথর তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাইনি, একটিমাত্র মুক্ত থাকলেই হবে। আচ্ছা, সেই ভালো, আমিও মুক্ত ভালোবাসি।